হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। চ্যাপ্টার নাম হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে। আমি চেষ্টা করব সবথেকে সহজ করে কী করে প্রত্যেকটা পয়েন্টগুলোকে ডিটেলসে আলোচনা করা যায়। আমরা একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টপিক আলোচনা করবো যেগুলো তোমার সিলেবাসে আছে। ওকে, তা প্রথম আমরা যে আলোচনা করছিলাম যে কি তাপ মানে তাপের কনসেপ্টটা কী, ওকে, মানে কনসেপ্ট অফ হিট, তাপের মেন কনসেপ্ট কী, এবং এরপরে এই চ্যাপ্টার মেন কনসেপ্ট বা যেটা এম আছে সেটা হচ্ছে কি তাপ এবং কার্যের মধ্যে সম্পর্কটা কী, সেটা হচ্ছে এই চ্যাপ্টার মেন কনসেপ্ট। তারপরে আমরা মেন যে ডেরিভেশনগুলো আছে সেগুলোতে যাব। তার প্রথম আমরা জেনে নিই যে তাপটা কী। ওকে, হিট। ওকে, তাপ বা হিট। তো তাপ বা হিট কি, প্রথম দিকে একদম কনসেপ্ট ছিল সেটা হচ্ছে কি তাপ ছিল এক প্রকার পদার্থ। ওকে, তারপরে হচ্ছে মানে এমন একটা পদার্থ যেটা কোনো বস্তুর মধ্যে সেটা উত্তপ্ত হয়ে যায়। তো পরবর্তীকালে মানে আরও কিছু এক্সপেরিমেন্ট করার পর জানা গেল যে তাপ কোনো পদার্থ নয়, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এবং এই কনসেপ্টটাই সঠিক। মানে এর আগে যে কনসেপ্ট ছিল তাপ হচ্ছে এক প্রকার পদার্থ, সেটা নিয়ে অনেক রিসার্চ চলেছিল। তো সেটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের মেন হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে কি তাপ কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। ওকে, তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, এনার্জি, শক্তি বা এনার্জি। এবং এটা এমন প্রকাশ, এমন শক্তি যে কোনো বস্তু যদি এই শক্তিটা গ্রহণ করে সে উত্তপ্ত হয়ে যায়, এবং কেউ যদি বর্জন করে সে ঠান্ডা হয়ে যায়। মানে কারোর টেম্পারেচার বাড়ছে মানে কি সে এই এনার্জিটা গ্রহণ করছে, আর কোনো বস্তু ঠান্ডা হচ্ছে মানে কি এই শক্তিটা সে বর্জন করছে। তাহলে তাপ বা হিট যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে কি এক প্রকার শক্তি, যেটা অন্য কোনো বস্তু যখন গ্রহণ করে সে উত্তপ্ত হয়ে যায়, এবং কেউ যখন বর্জন করে তখন সে ঠান্ডা হয়ে যায়। সবথেকে বেস্ট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যদি আমরা দুটো গ্লাস নিই, ওকে, দুটো গ্লাস নিই, ওকে, তো একটাতে আছে কি, একটাতে ধরলাম কফি আছে, গরম কফি আছে, এখান থেকে বাষ্প বেরোয় যাচ্ছে। ওকে, আর একটাতে আছে কি কোল্ড ড্রিঙ্কস আছে। ওকে, জলবিন্দু ফোঁটা জমে আছে সাইডে। এবার দেখে নাও এই দুটো গ্লাসকে যদি পরস্পর পাশাপাশি রেখে বা স্পর্শ করিয়ে, পরস্পর যে স্পর্শ করি এদের মধ্যে যদি কোনো গ্যাপিং না রেখে, বা গ্যাপিং রাখলো কি, বা যদি আমি খুব পাশাপাশি রাখি, ওকে, এই দুটোকে পরস্পর যদি স্পর্শ করে দিই, ওকে, এর মধ্যে বললাম টাচ অবস্থায়, পরস্পর স্পর্শ করা অবস্থায় আছে। এই অবস্থায় যদি রেখে দিই কিছুক্ষণ পর কি দেখা যাবে, দেখবে যে এই যেটা খুব উত্তপ্ত ছিল সেটা আর অত উত্তপ্ত নেই, একটু ঠান্ডা মতো হয়ে গেছে। আর যেটা কোল্ড ড্রিঙ্ক যেটা পুরো একদম ঠান্ডা ছিল সেইটা ঠান্ডা নেই, সেটা একটু উত্তপ্ত হয়ে গেছে বা একটু গরম হয়ে গেছে। তাহলে এটা কেন হয়েছে দেখে নাও। কারণ কি যখনই এই দুটো বস্তুকে পরস্পর কাছাকাছি রাখা হয়েছে তখন একটা এমন শক্তি গেছে যেটা উত্তপ্ত বস্তুতে যার মধ্যে উত্তপ্ত আছে, গরম আছে যেটা, সেখান থেকে যেটা ঠান্ডা আছে সেই দিকে গমন করে। সর্বদা এটা মনে রাখবে, তাপ সর্বদা উচ্চ উষ্ণতা থেকে, যার তাপ বেশি, উষ্ণতা বেশি, সেখান থেকে যে ঠান্ডা বস্তু তার দিকে গমন করে। তাহলে গমন করলে কী হবে, তাহলে উত্তপ্ত বস্তু বা গরম বস্তু কী হয় তাপ বর্জন করবে, আর ঠান্ডা বা শীতল বস্তু কী হয় তাপ গ্রহণ করবে। তার ফলে কী হচ্ছে কি এই কোল্ড মানে যেটা কফি ছিল, গরম কফি, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে এবং এটা ধীরে ধীরে গরম হবে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে মানে এটা আমরা প্র্যাকটিক্যালি যে কোনো জায়গায় এক্সপ্লেন করতে পারি, যে কোনোভাবে দেখতে পারি আমরা যে তাপ হচ্ছে কি এমন একটা হিডেন শক্তি বা এমন একটা হিডেন এনার্জি একটা, যেটা কেউ দেখতে পারে না, কিন্তু এটা যার মধ্যে প্রবেশ করে সেটা সে উত্তপ্ত হয়ে যায়, এবং যে বর্জন করে সে ঠান্ডা হয়ে যায়। সবথেকে আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, বিশেষ করে শীতকাল। কিছুদিন আগে যে শীতকাল গেল, ঠান্ডাতে আমরা দেখেছি যে আমরা সোয়েটার পরি, তাই না? শীতকালে রাতের দিকে আমরা সোয়েটার পরে থাকি। কারণ কি সোয়েটার প্রবাস বাইরে বেরোনোর সময় সোয়েটার পরে থাকে, ঠান্ডা লাগছে। কারণ কি বাইরে থেকে তাপ আসছে বলে না, আমাদের বডি থেকে আমাদের কেন আমাদের ঠান্ডা লাগে এই কারণে যে আমাদের বডির যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার যদি বাইরে যে টেম্পারেচার আছে তার থেকে যদি বেশি হয়ে যায়, মানে এনভায়রনমেন্ট বা আমাদের আশপাশে যে পরিবেশের যে টেম্পারেচারটা বডির টেম্পারেচার থেকে যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে বডি থেকে হিট কী করে বাইরের দিকে নির্গত হয়ে যাবে। তাহলে বডি থেকে যদি তাপ বেরিয়ে যায় তাহলে কী হবে, ঠান্ডা লাগতে, কারণ বডির উষ্ণতা বা শরীরের উষ্ণতা কমে যাচ্ছে, তার নিজের ঠান্ডা অনুভব করব। সেই কারণে আমরা সোয়েটার পরি। সোয়েটার হচ্ছে কি তাপের কুপরিবাহী, যে উলের তৈরি হয় বা বিভিন্ন রকম এখন ডিজাইনের যে সোয়েটার বা জ্যাকেট যে তৈরি হয়,
সেইগুলো হচ্ছে কি তাপের কুপরিবাহী। সেই জন্য আমরা যদি সেটা পড়ে থাকি তাহলে বডি থেকে কোনো তাপ বাইরে নির্গত হতে পারবে না, তাই আমাদের আর ঠান্ডা লাগে না। এইটাই হচ্ছে মেন শীতকালে ঠান্ডা লাগার কারণ হচ্ছে এটাই যে বাইরের টেম্পারেচারটা বডি টেম্পারেচার থেকে কম হওয়ার জন্য বডি থেকে টেম্পারেচার বা হিট বেরিয়ে যায়, সেই তাপ বেরিয়ে যায় বলে আমরা ঠান্ডা অনুভব করি। সেই জন্য তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তাপ আমরা কি দেখতে পাই যে কোনো জিনিস একটা বেরিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারছি যে আমাকে ঠান্ডা লাগছে। তাহলে আমরা এখান থেকে ব্যাপারটা যদি কনক্লুড করি সেটা কি বুঝতে পারছি আমরা যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটাকে দেখা যায় না, ওকে, যে এটাকে অনুভব করা যায়। কীভাবে অনুভব করা যায়? যদি কেউ গ্রহণ করে সে উত্তপ্ত হয়ে যায় এবং কেউ যদি বর্জন করে সে ঠান্ডা হয়ে যায়। তাহলে এই দুটো জিনিসই অনুভব করা যায়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবং এই তাপকে, এই চ্যাপ্টার মেন কনসেপ্ট হচ্ছে কি, আমরা এই চ্যাপ্টার মেন যেটা শিখবো সেটা কি তাপ কি, এই তাপকে কীভাবে কার্যে রূপান্তরিত করতে পারি। কার্য বলতে মেকানিক্যাল যে ওয়ার্ক আছে বা আমরা যান্ত্রিক যে কৃতকার্য আছে সেই যান্ত্রিক কৃতকার্যতে কীভাবে রূপান্তরিত করতে পারি, বা কার্যকে আমরা কীভাবে শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এই চ্যাপ্টার আমরা মেন শিখবো, দেখে নাও, তাপ আর হচ্ছে কি যান্ত্রিক শক্তি। তাহলে আমরা তাপগতিবিদ্যার মেন যে আমার এম আছে সেটা কি, আমরা তাপকে আমরা এগুলো শিখবো, তাপকে কিভাবে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করবো, মানে উভয়মুখী দুটোই কাজ ঘটবে। মানে আমরা তাপকে, যেই তাপ যে শক্তিটা সেই তাপটাকে আমরা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করব এবং যান্ত্রিক শক্তি থেকে আবার কৃতকার্যে কনভার্ট করব। তাহলে তাহলে এটাকে আমরা কি যান্ত্রিক শক্তি মানে যান্ত্রিক কার্য, এটাকে আমরা যান্ত্রিক কার্য বলতে পারি। কার্য আর শক্তি সেম আছে। আমি যান্ত্রিক কার্য এই জন্য বললাম যে আমরা কৃতকার্য তো বের করতে চাইছি। তাহলে আমরা মেন যেটা বলছি, তাহলে এই চ্যাপ্টার মেন এম কি, তাপকে কার্য রূপান্তর আর কার্যকে আবার তাপ শক্তিতে রূপান্তর। তাহলে এইটা হচ্ছে মেন। তাহলে এই তাপ এবং যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কৃতকার্য যে তুল্যতা একে অপরে যে রূপান্তর করা যায়, এর উপরে প্রথম যিনি আলোচনা করেছে সেটা হচ্ছে জুল, ওকে, বিজ্ঞানী জুল। তো জুল বললেন যদি কার্যকে, যান্ত্রিক কৃতকার্যকে যে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা যায়, তাপকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি আর কৃতকার্যকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। তা জুল কি বললেন, যদি কার্যকে বা যান্ত্রিক কৃতকার্যকে সম্পূর্ণরূপে যদি আমরা তাপে রূপান্তরিত করতে পারি তাহলে এই কৃতকার্য তাপের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। ভালো করে দেখে নাও কী বললেন জুল, যে যদি যান্ত্রিক কৃতকার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করতে পারি তাহলে এই কৃতকার্য তাপের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে বা সমানুপাতিক হবে, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। এইটা হচ্ছে জুলের সূত্র। তার জুলের সূত্র হচ্ছে যদি বলা হয় তাপ এবং শক্তি কৃতকার্য বা শক্তির যান্ত্রিক শক্তির তুল্যতা সূত্রটি লিখো, তাহলে এই সূত্রটাই লিখবে। বলবে কি, কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করতে পারলে কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর কী হবে, সমানুপাতিক হবে, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। তাহলে এখান থেকে আমরা যদি এই সূত্রটাকে একটু আলোচনা করি তাহলে কী পাবো দেখে নাও। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ ছিল, তার সেখান থেকে সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই যদি সমান নিয়ে আসতে চাই তাহলে কি হবে, একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমরা জে বলছি, জে এইচ, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। তাহলে জে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা জে একটা নাম আছে স্পেশাল, যেটাকে বলা হয় কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের বলা যেতে পারে, এটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ওকে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যেকে বলা হয়। তাহলে দেখেন ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, এইটা হচ্ছে জুলের সূত্র এবং এর উপরে অনেক অঙ্ক আছে আমরা করব পরবর্তীকালে, আগে সূত্রটা ভালো করে বুঝে নিই। তার যে দেখেন যে ধ্রুবকে যখন একটা স্পেশাল নাম থাকবে তখন তার সংজ্ঞা থাকবে, তার যে সংজ্ঞাটা কী হবে দেখানো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি, আমি যদি এইচ ইকুয়াল টু 1 দিয়ে দিই 1, ওকে, তাহলে এইচ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যে সংজ্ঞাটা কি বলবো, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। ভালো করে দেখুন সংজ্ঞাটা কি বললাম, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে এবং এর একক আছে এসআই, সিজিএস এবং এমকেএস, দুটোতে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে কি এসআই পদ্ধতিতে
জের একক কী হবে, জে ইকুয়াল টু 1। তা জে ইকুয়াল টু 1 হবে। এখানে দেখে নাও আমরা একক লিখছি না কেন, কারণ কি দেখে নাও, ডাব্লু হচ্ছে এসআই পদ্ধতিতে জুল, আর তাপটারও এসআই একক হচ্ছে জুল। তাহলে দেখবে কৃতকার্যের একক হচ্ছে জুল, ওকে, এবং তাপেরও একক হচ্ছে কি জুল। তা দুটো যদি জুল হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, জে ইকুয়াল টু ডাব্লু বাই জি, ডাব্লু বাই এইচ, ওকে। তাহলে এটাও জুল আর এটাও জুল, জুল জুল কেটে তাহলে 1 শুধু। সেই জন্য আমরা এখানে জে এর ক্ষেত্রে একক লেখার প্রয়োজন নেই, বিশেষ করে এসআই পদ্ধতির জন্য। তাহলে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কর মান কত হবে, 1 হবে, এবং এর কোনো একক হবে না। তাহলে অর্থাৎ এখানে ডাব্লু ইকুয়াল টু এইচ। তাহলে পুরো এসআই পদ্ধতিতে কৃতকার্যটা নিউমেরিক্যালিভাবে তাপের সঙ্গে সমান হবে, অর্থাৎ এখানে জে এর কোনো প্রয়োজন হবে না, ওকে। জে থাকা না থাকার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ কৃতকার্য এবং তাপ পরস্পর কী হচ্ছে, সমানুপাতিক, সমান হচ্ছে পরস্পর। কিন্তু সিজিএস পদ্ধতির ক্ষেত্রে দেখে নাও, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কী হবে, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে জের এককটা দেখে নাও আগে। সিজিএস পদ্ধতিতে জের একক, ওকে, জের একক কী হবে দেখে নাও, জে ইকুয়াল টু ডাব্লু বাই এইচ, তাই না। তার কৃতকার্যের সিজিএস পদ্ধতির একক কি, আর্গ, আর তাপের একক কি, ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে জের একক হচ্ছে কি আর্গ পার ক্যালোরি, এবং এর মান কত দেখানো, জের মান হচ্ছে জে ইকুয়াল টু 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, ওকে। তাহলে এটা হচ্ছে কি জের সিজিএস পদ্ধতিতে একক, দেখে নাও যে সিজিএস পদ্ধতিতে একক এবং মান হচ্ছে কি 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, এবং এর একক কি সিজিএস পদ্ধতিতে আর্গ পার ক্যালোরি। যদি বলে এসআই পদ্ধতিতে একক কী হবে, জের একক থাকবে না, ওকে। এসআই পদ্ধতিতে কোনো একক থাকবে না, তখন হচ্ছে কি ইউনিটলেস কোয়ান্টিটি, এককবিহীন রাশি হচ্ছে এসআই পদ্ধতির ক্ষেত্রে। কারণ কি এসআই পদ্ধতি ডাব্লু আর এইচের একক সেম হবে, সেই জন্য এটা কেটে যাবে। কিন্তু সিজিএস পদ্ধতি দেখলাম কি কৃতকার্যের একক হচ্ছে আর্গ আর তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে জের একক হচ্ছে কি আর্গ পার ক্যালোরি, এবং মান কত 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, ওকে। অর্থাৎ আমরা যদি এটাকে আবার এমকেএস পদ্ধতি লিখে দেখে নাও, তাহলে এমকেএস পদ্ধতির ক্ষেত্রে কী হবে, এমকেএস পদ্ধতি বলতে পারবো নর্মাল যে কোনো আমরা বলতে, যদি জের নর্মাল মান হয় জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। জের এই মানটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে এসআই এবং সিজিএস দুটো মিলিয়ে, অর্থাৎ কৃতকার্যকে যদি আমরা এসআইতে কনভার্ট করি এবং তাপকে যদি সিজিএসে কনভার্ট করি, সেখানে আমরা যে পাবো 4.2 জুল পার ক্যালোরি। কারণ দেখানো 10⁻⁷, এখান থেকে দেখানো 10⁻⁷ আর্গ, 10⁻⁷ আর্গ মানে হচ্ছে কি 1 জুল, তাহলে 4.2 জুল পার ক্যালোরি হচ্ছে কি জের নর্মাল মান হবে, ওকে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আমরা এটা জুলের সূত্রটা আলোচনা করলাম, এই জুলের সূত্রতে কেমন টাইপের অঙ্ক আছে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সহজে এই অঙ্কগুলো বুঝতে পারো, বা এই থিওরি থেকে অঙ্কটা কেমন টাইপের আসে তোমরা সেটা বুঝতে পারো, ওকে। প্রথম যে অঙ্কটা আলোচনা করছি দেখো, সেই অঙ্কটা কী আছে, একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, এর শক্তির 75% তাপে পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে। খুবই সুন্দর কোশ্চেন বলছে, দেখে নাও একটি জলপ্রপাত আছে, উপর থেকে জল পড়ছে, উচ্চতা কত বলছে 50 মিটার উচ্চতা থেকে একটা জল নিচের দিকে পড়ছে, তারপরে আসার ফলে যে তাপ উৎপন্ন, সেই তাপটা নিচের জলটা শোষণ করছে। তাহলে উপরের জল এবং নিচের জল, তাহলে উষ্ণতার নিচে পার্থক্য হচ্ছে, তাহলে নিচের জলের উষ্ণতা কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ আছে, দেখে না। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করব, তাহলে ধরলাম এখানে আমার জলপ্রপাত আছে, এখান থেকে জল পড়ছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, ওকে। তাহলে এখান থেকে উচ্চতা কত 50, এইচ ইকুয়াল টু 50। তাহলে দেখো নাও একটা জল উপরে যেমন থাকে, উপর থেকে যখন নিচে নামে, তার মধ্যে কী হয়, সেটা স্থিতিশক্তি থাকে, তাহলে সেখানে কৃতকার্যটা আমরা বলতে পারি কি ডাব্লু ইকুয়াল টু mgh। ভালো করে মনে করো, যখন একটা জলপ্রপাতের উপর থাকে, সেখানে তার স্থিতিশক্তি, সেখানে যে কৃতকার্য হয়, সেই কৃতকার্যটা কিসের জন্য হয়, তার স্থিতিশক্তির জন্য, জলটা উপরে থাকার জন্য। তা সেক্ষেত্রে যেহেতু উচ্চতা আছে 50 মিটার, তাহলে আমি এখানে ফর্মুলা যে কৃতকার্য লাগাও সেটা হচ্ছে কি ডাব্লু ইকুয়াল টু mgh, ওকে।
এবার দেখে নাও জিটা আমরা জানি 9.8, এইটা আমরা জানি। এবার দেখে নাও যদি আমরা এখানে তাপ, কতটা তাপ উৎপন্ন, তাহলে এই জলটা এখানে জলপ্রপাতে এসে পড়ছে, তাহলে এখানে কতটা তাপ বৃদ্ধি পেয়েছে, সেখানে আমরা তাপের ফর্মুলা বলতে H = mst। ওকে, mst, তাহলে এসটা কত এর ক্ষেত্রে 1 হবে, তাহলে এম জলের ক্ষেত্রে এসটা হচ্ছে 1 × t, তাহলে এই দুটো পরস্পর কী হবে, সমান হবে। তাহলে দেখে নাও, তাহলে এখানে যেই শক্তিটা ছিল, যেই স্থিতিশক্তিটা ছিল, সেই স্থিতিশক্তির 75% এখানে তাপে কনভার্ট হয়ে যায়, মানে পুরোপুরি নয়, বলছে 75%। তাহলে এখানে আমি কৃতকার্যটা বের করি, কত হচ্ছে W = এমটা জানি না, ইন্টু জিটা হচ্ছে কি 980 যদি সিজিএসে কনভার্ট করি, ইন্টু এইচ হচ্ছে 50 মিটার, মানে কত এখানে বলছে দেখো 50 মিটার, 50 মিটার হচ্ছে কি, তাহলে 5000 এত সেন্টিমিটার, 50 বলে তার সঙ্গে 100 গুণ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব, ইন্টু 75%, মানে 75/100 এত আর্ক। ভালো করে দেখে নাও যে এই টোটাল দেখে নাও এম জি এইচ, এইচটা ছিল কত 50 মিটার, 50 মিটার মানে হচ্ছে কি 5000 সেন্টিমিটার। ওকে, 5000 সেন্টিমিটার, তার এই টোটালটা হচ্ছে এম জি এইচ। ওকে, এটা হচ্ছে এম, এটা জি, এটা এইচ, তার এই টোটাল যে কৃতকার্য, সেই কৃতকার্যের 75% তাপে পরিণত হয়েছে। ওকে, তাহলে এটা 75% তাপে রূপান্তরিত, 75/100 করলাম, তাহলে এইটা কিসে রূপান্তরিত, তাপে। তাহলে বলতে পারি অতএব m × 980 × 5000 × 75/100, ওকে, ইকুয়াল টু, এখানে জে এর মান বলে দিই, দেখে নাও জে এর মান বলছে 4.2 × 10⁻7 আর্ক। তাহলে এটা আমরা এখানে বসাবো, দেখে নাও, তাহলে আমরা জানি কি কৃতকার্যের ফর্মুলা কি, W = JH, দেখে নাও আমরা জানি কি W = JH, তাহলে W এর মানটা বসালাম, এটা জে এর মান হচ্ছে কি 4.2 × 10⁻7, সিজিএসের ক্ষেত্রে 10⁻7 হবে, ইন্টু এইচ এর মান দেখে না এম, এসটা হচ্ছে জলের ক্ষেত্রে 1, টিটা হচ্ছে বের করতে হবে কতটা উষ্ণতা হয়েছে, সেই উষ্ণতা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এই এম কাটলো, তাহলে বা আমি এখান থেকে বলতে পারি কি টি ইকুয়াল টু কী আসবে দেখে নাও, তাহলে 980, এখানে একটা কাজে দুটো শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে 980 × 50 × 75 ডিভাইড বাই নিচে কত আছে দেখে নাও 4.2 × 10⁻7। ওকে, এইটা আর কিছু নেই, দেখেন এখানে সব কেটে গেছে। তাহলে বা টি ইকুয়াল টু, এটা যদি তোমরা ক্যালকুলেট করো, এটা আসবে দেখবে 0.0875 ডিগ্রি সেলসিয়াস, এইটা আসবে। দেখুন অঙ্কটা আর একবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখেন খুবই সহজ অঙ্কটা বলেছে কি, অঙ্কটা বলছে একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, এর শক্তি 75% তাপে পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে জল পড়ছে মানে এখানে তার স্থিতিশক্তি হবে, তাহলে W = mgh, এর কত পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে, এর 75%, এর 75% কী হয়েছে, তাপে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখানে যে শক্তি আছে স্থিতিশক্তি, তার 75% করব, এই টোটালটা কিসে হচ্ছে, তাপে এখানে জলে অ্যাবজর্ব হয়ে গেছে। সেই তাপের ফর্মুলা কি, H = mst, এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, টি হচ্ছে তার উষ্ণতার বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে এই তাপটা কার সঙ্গে সমান হবে, এই কৃতকার্যের 75% কৃতকার্যের সঙ্গে। আমরা ফর্মুলা জানি কি W = JH, তার ডাব্লুর মান কী আছে দেখেন, ডাব্লু হচ্ছে কি যেটা আমরা পেয়েছি টোটালটা, এবং তার সঙ্গে 75% করে দিলাম, ইকুয়াল টু জে এর মান বসিয়ে দিলাম 4.2 × 10⁻7 ইন্টু এই MST, এটা বসিয়ে দিলাম, সেখান থেকে টি ইকুয়াল টু এইভাবে ক্যালকুলেট করব, সেখানে আমরা পেয়ে যাব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। কিছু ক্ষেত্রে গতি শক্তি দিয়েছে, কোনো একটা বস্তু বা কোনো একটা বুলেট খুবই গতিশীল অবস্থায় যাচ্ছে, গিয়ে জলের মধ্যে প্রবেশ করলো, তার জলের উষ্ণতা কত বাড়লো, তাহলে সেখানে কৃতকার্য হিসাবে কী হবে, গতি শক্তি হবে ½ mv², এইটা নেবে, সেটার কত যদি বলে 10%, 20% বা 75% বা 80%, তো সেই হিসাবে তোমরা এখানে পার্সেন্টেজ করবে। যদি বলে 100% পুরোপুরিভাবে, তাহলে এটার প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমরা ইকুয়াল টু করে দেবে। তা যখনই কোনো পার্সেন্টেজ বলে দেবে, তার কৃতকার্যের সঙ্গে সেই পার্সেন্টটা গুণ করে, সেটা যদি এসআইতে বলে তাহলে জে এর কোনো ফাংশন নেই, জে থাকবে না। যদি সিজিএসে বলে জে এর মান 4.2 × 10⁻7 বসাবে, বসিয়ে তোমরা এইভাবে দুটোকে ইকুয়াল করে যেটা বের করতে দেবে সেটা তোমরা ক্যালকুলেট করে বের করবে ওখানে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে কি সংকীর্ণ চল আর একটা হচ্ছে কি ব্যাপক চল। দুটো জিনিসটা কি দেখে নাও।
তাহলে একটা হচ্ছে কি সংকীর্ণ চল, আর একটা হচ্ছে কি ব্যাপক চল। ওকে, দুটোই খুব গুরুত্বপূর্ণ। চল হচ্ছে কি অ্যাকচুয়ালি চলরাশি। ওকে, চল হচ্ছে কি এখানে চলরাশি। ওকে, সংকীর্ণ চল বা চলরাশি, ব্যাপক চল বা চলরাশি, মানে এটা ভ্যারিয়েবল। সংকীর্ণ চল দেখে নাও, সংকীর্ণ চল কি তোমাদের বই দেখবে একটা এক্সপেরিমেন্ট বা ছবি দেওয়া আছে এখানটায়, এরকম 4 ভাগে ভাগ করা আছে। ধরলাম একটা তরলকে, এটা তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো তরলকে ঠিক এটা কার্ডবোর্ড দিয়ে 4টে ভাগে ভাগ করা আছে। তার মানে এখানে কিছু তরল আছে, তো আমি এখানে এই পেনটা ইউজ করে দেখাচ্ছি তোমাদের। ওকে, এরকমভাবে ভাগ করা ধরলাম। তো টোটাল আয়তন ধরলাম ভি, এইটার এই জলে টোটাল যে জল আছে তার আয়তন টোটালটা হচ্ছে ভি। এবার দেখো নাও তাহলে এটা কত অংশ আছে, v/4 আছে, কারণ 4 ভাগের 1 ভাগ। এটাও v/4 আছে, এটাও v/4 আছে, এটাও v/4 আছে, এইভাবে। এবার দেখো নাও যেহেতু একই জল নিয়েছি, তাহলে এখানে প্রত্যেকটার উষ্ণতা কী হবে, সেম হবে। তাহলে এখানে উষ্ণতা টি হলে এখানে উষ্ণতা টি হবে, এখানে উষ্ণতা টি হবে, এখানে উষ্ণতা টি হবে। ওকে, যদি চাপ নিই এখানেও তার চাপ পি হবে, এখানেও চাপ পি হবে, এখানেও চাপ পি হবে, এখানেও চাপ পি হবে। ঘনত্ব কী হবে, ঘনত্ব সেম হবে। এখানে ঘনত্ব রো হলে এখানে রো হবে, এখানে রো হবে, এখানে রো হবে। তাহলে এখানে সংকীর্ণ চলটা দেখুন, সংকীর্ণ চল কি, সংকীর্ণ চল হচ্ছে যদি কোনো চলরাশি, কোনো একটা গ্যাসে বা এখানে বলা হয় কি তাপগতিবিদ্যা সিস্টেম। তাপগতিবিদ্যা ব্যাপারটা একটু বোঝানো, তাপগতিবিদ্যাটা কি, যদি কোনো বস্তু, কোনো গ্যাস বা কোনো তরল, তার মধ্যে তাপ সৃষ্টি হওয়ার জন্য যে তাপ দিলে যে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসে, কী কী পরিবর্তন হয় দেখে না। একটা গ্যাস বা একটা জলকে যদি ধরুন একটা চেম্বার দিলাম, এই চেম্বারের মধ্যে একটা ফ্রিকশনলেস, এই পিস্টনটা ধরলাম কি ফ্রিকশনলেস পিস্টন আছে, এখানে কিছু গ্যাস আছে। তাহলে এখানে যদি আমি বাহ্যিক কোনো তাপ প্রয়োগ করি, তাহলে এর মধ্যে কী কী পরিবর্তন হবে সেইগুলো বলা হয় কি তাপগতিবিদ্যার চল বা ভ্যারিয়েবল। ওকে, থার্মোডাইনামিক্স ভ্যারিয়েবল হচ্ছে এইগুলো যেগুলোতে বাহ্যিক থেকে বাইরে থেকে যদি কোনো তাপ দিই, তার ফলে তার ভিতরের যে সমস্ত রাশিগুলো পরিবর্তনশীল হবে, পরিবর্তন হবে, সেইগুলো বলা হয় কি চলরাশি। এবং সেটাকে এই চ্যাপ্টারে বা এই ভাষায় বলা হয় কি তাপগতিবিদ্যা ও চল বা থার্মোডাইনামিক্স ভ্যারিয়েবল। তাহলে এখানে থার্মোডাইনামিক্স ভ্যারিয়েবল কী কী ভ্যারিয়েবল পরিবর্তন হবে দেখে নাও। প্রথম কি পরিবর্তন হবে, প্রথম এখানে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি তাপ। প্রথমে হচ্ছে কি উষ্ণতা, উষ্ণতার পরিবর্তন হবে। দ্বিতীয় পরিবর্তন কি হবে, আয়তনের পরিবর্তন হবে। তৃতীয় কি পরিবর্তন হবে, এখানে চাপের পরিবর্তন হবে। দেখে না কী পরিবর্তন হচ্ছে দেখে নাও। আর কি পরিবর্তন হবে, এখানে ঘনত্ব পরিবর্তন হবে, ঘনত্ব। ওকে, ঘনত্বর পরিবর্তন হবে। তাহলে এইগুলো সব পরিবর্তন হচ্ছে দেখে নাও। তাহলে কি এখান থেকে বাহ্যিক থেকে দেখে নাও, যদি কোনো গ্যাসের মধ্যে ফ্রিকশনলেস পিস্টন এরকম থাকে, যদি বাহ্যিক থেকে কোনো তাপ দিই, হিট দিই, বা আমি যদি তাপ বের করে নিই, দুটো জিনিস ভালো করে বুঝে নাও। যদি কোনো গ্যাসীয় চেম্বার থেকে আমরা তাপ প্রযুক্ত করি বা তাপ বের করে নিই, দুটো ক্ষেত্রেই তাপ বের করে নিই, তাহলে কী কী এখানে যে চলরাশিগুলো আছে, কী কী চলরাশি আছে, চাপ আছে, এখানে একটা চাপ আছে, গ্যাসের চাপ আছে, তারপর যে এর উষ্ণতা আছে, এই গ্যাসের নির্দিষ্ট একটা আয়তন আছে, গ্যাসের একটা ঘনত্ব আছে, তাই না। তাহলে এইগুলো সব হচ্ছে কি চলরাশি। ওকে, চলরাশি। তাহলে এবার যদি তাপ দিই বা তাপ বের করে নিই, এইগুলো সবই পরিবর্তন হবে। যদি প্রথমটা আলোচনা করি, যদি তাপ দিই, তাপ দিলে কী হবে দেখো, তাপ দিলে এর আয়তনটা বৃদ্ধি পাবে। যদি তাপ দিই, ওকে, যদি আমরা তাপ দিই তাহলে কি বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। গ্যাসের ভিতরে হচ্ছে চাপটা, যেই এখানে বাইরের উপরের চাপটা যদি হয়, সেই উপরের চাপটা কি হবে, কমে যাবে, ডিক্রিজ পাবে। ওকে, চাপটা কমে যাবে, দেখে নাও, ভালো করে দেখে নাও। যদি এখানে তাপ দেওয়া হয় গ্যাসেতে, এখানে বাইরে গ্যাসের উপরে যদি তাপ দেয়, তাহলে এর উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতাটাও বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। আর চাপটা কী হবে, চাপটা কমে যাবে। গ্যাসের ওই পিস্টনের উপরে যে চাপটা প্রয়োগ হচ্ছিল, সেই চাপটাও কমে যাবে। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে তাপ দিলেও অনেক যে থার্মোডাইনামিক্স চলরাশি আছে বা তাপগতিবিদ্যার যে চলরাশিগুলো আছে, সেই চলরাশিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কী কী চলরাশি পরিবর্তন হচ্ছে, চাপের পরিবর্তন হবে, তা উষ্ণতার পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, আর ঘনত্বের পরিবর্তন হবে।
তাহলে এইগুলো সবই হচ্ছে চলরাশি এবং এই সমস্ত চলরাশিকে বলা হয় কি তাপগতিবিদ্যার চলরাশি। যেহেতু এই মুভমেন্ট এই গতিশীলতা তাপের সঙ্গে সম্পর্কিত, দেখে নাও এইগুলো কিন্তু অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত না, এই চেঞ্জগুলো হচ্ছে কি তাপের সঙ্গে। নামটা কেন এসেছে দেখো, এরপরে আমরা তাপগতিবিদ্যা এই জন্য বলছি যে কোনো গ্যাসের চেম্বারে বা কোনো তরলে তাপ দিলে তবে এই চলরাশিগুলো পরিবর্তন হচ্ছে, বা এই এর ভিতরে যে অণু বা মলিকুলসগুলো আছে তার গতিশীল বাড়ছে, তাই না? একটা ভেবে না, আমরা উষ্ণতা বাড়ছে কেন বলি, একটা গ্যাসের উষ্ণতা বাড়ছে কেন বলি? আমরা জানি কি একটা চেম্বারের মধ্যে যদি একটা গ্যাস থাকে সেখানে কি থাকে, অসংখ্য গ্যাসীয় মলিকুলস থাকে এবং তারা কি আছে অবিরাম গতিতে গতিশীল থাকে, এটা তরলের ক্ষেত্র, এবং তারা দেয়ালে ধাক্কা দেয় লম্বভাবে, সেই ধাক্কার জন্য আমরা চাপ অনুভব করি। তাহলে যদি আমি বাহ্যিক বাইরে থেকে যদি তাপ বৃদ্ধি করি তাহলে এর মুভমেন্ট বা এর গতিশীলতা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তারপরে বেড়ে যাওয়ার ফলে তাহলে বেশি করে ধাক্কা মারবে, তার চাপও বেড়ে যাবে, ভিতরকার চাপ বাড়বে এবং বাইরে থেকে চাপটা কমবে এবং এর আয়তনটা বেড়ে যাবে। তাহলে এই যে তাপ দেওয়ার ফলে কোনো গ্যাসের মধ্যে বা কোনো তরলের মধ্যে তাপ দেওয়ার ফলে গ্যাসীয় অণু বা তরলের অণুগুলো যে গতিশীলতা বেড়ে যাচ্ছে, এই যে গতিবেগ বাড়ছে, তাকে বলা হয় কি তাপ গতিবিদ্যা। ওকে, একে বলা হয় কি তাপ গতিবিদ্যা। এবং এই তাপ গতিবিদ্যার ফলে যে সমস্ত চলরাশির পরিবর্তন হয়ে যাচ্ছে সেইগুলো, যে সমস্ত রাশিগুলো বা যে সমস্ত আমরা যেই ধ্রুবক বা চলরাশি বা পরিবর্তনশীল হোক, যে সমস্ত রাশিগুলোর পরিবর্তন হচ্ছে সেইগুলো আমরা বলবো তাপ গতিবিদ্যা চলরাশি। তাহলে এখানে কিসের পরিবর্তন হচ্ছে আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে কি চাপের পরিবর্তন হবে, তারপরটা কি পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, তারপরে কি হবে উষ্ণতার পরিবর্তন হবে, আর একটা কী হবে ঘনত্বর পরিবর্তন হবে। তাহলে দেখতে ঘনত্ব কীভাবে পরিবর্তন হবে, যদি আয়তন বাড়ে ঘনত্ব কমে যাবে, আয়তন কমলে ঘনত্ব বেড়ে যাবে, তাহলে ঘনত্ব পরিবর্তন হচ্ছে। তাহলে এই চারটি রাশির পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই কারণে একে বলা হয় কি তাপ গতিবিদ্যার চল। এবার এই চলকে দুরকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সংকীর্ণ চল আর একটা হচ্ছে ব্যাপক চল। সংকীর্ণ চলটা কি, যেই সমস্ত চলরাশিগুলো ভালো করে মনে রাখো, যেই সমস্ত চলরাশিগুলি গ্যাসীয় বা যে তরল আছে তার পরিমাণ এবং ভরের উপর নির্ভরশীল নয়। ভালো করে দেখো গ্যাসের, আমি এখানে গ্যাস দিয়ে উদাহরণ দেখাচ্ছি, যে সমস্ত চলরাশি গ্যাসের পরিমাণ এবং ভরের উপর নির্ভরশীল নয় তাকে বা তাদের সংকীর্ণ চল বলে। এইগুলো কী হয়েছে কি, এগুলো সংকীর্ণ চল, অর্থাৎ এটা আয়তনের উপর এবং পরিমাণের উপর ডিপেন্ড করে না। কত পরিমাণ গ্যাস আছে তার উপরে চাপ বাড়বে কমবে এটা তার উপর ডিপেন্ড করে না। উষ্ণতা, একটুকু বাটিতে যা উষ্ণতা আছে পরের বাটিতেও, অনেক ছোট একটা বাটি তাতে জলের যে উষ্ণতা হবে, বড় একটা বাটিতে যদি তার উষ্ণতা সেম হয় তাহলে পরিমাণের উপর ডিপেন্ড করবে না। মেন হচ্ছে উষ্ণতা সবার কম বেশি সবার সমান হতে পারে। তাহলে উষ্ণতা দেখে নাও, যেমন বলতে পারি কি যদি একই জল নেওয়া হয়, এখানে দেখে নাও, এখানে আবার এটা আমরা একটু আলোচনা করি। তাহলে যদি একই জল নেওয়া হয়, ওকে, তাহলে এখানে যা উষ্ণতা হবে এখানেও তাই উষ্ণতা হবে, এখানেও তাই উষ্ণতা হবে এবং এখানেও তাই উষ্ণতা হবে। তাহলে উষ্ণতা কোনো পরিবর্তন হবে না। এখানে যা চাপ হবে এখানেও সেই চাপ হবে, এখানেও সেই চাপ হবে, আর এখানেও সেই চাপ হবে, অর্থাৎ চাপের পরিবর্তন হবে না। অর্থাৎ গ্যাসের ভর কম বেশি হোক, এখানে দেখে নাও প্রত্যেকটা সমান ভর আছে, ওকে, পুরো টোটালটার ভর নেই, আলাদা আলাদা করে দিয়েছি। তার এখানে যা হচ্ছে এখানেও তা হচ্ছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেম আছে এখানটা দেখে নাও। তাহলে এখানে তার ভরের কতটা ভর আছে, প্রথম আমরা যদি এই জলটাকে এই ভালো করে বুঝে নাও, এই যে আমরা এখানে যে উষ্ণতা আছে, এখানে যে উষ্ণতা আছে, এখানে যে উষ্ণতা আছে, এখানে যে উষ্ণতা আছে, এই দুটো কি যে এই সব প্রত্যেকটাকে যদি আমি একসঙ্গে মিলিয়ে নিই টোটাল উষ্ণতা কিন্তু তাই হবে, কোনো পরিবর্তন হবে না এবং চাপটাও কিন্তু একই হবে। অর্থাৎ যে গ্যাসের ভর কত বাড়লো বা কত কমলো তার উপরে ডিপেন্ড করবে না, তার স্টেটের উপরে বা ডিপেন্ড করবে যে কতটা কী পজিশন তার উষ্ণতা আছে। তাহলে যেগুলো তার ভর এবং পরিমাণ কত পরিমাণ আছে তার উপর ডিপেন্ড করবে না, সেটাকে বলা হয় সংকীর্ণ চল। আর ব্যাপক চলটা কি দেখে নাও, তাহলে এর উল্টোটা হবে,
যে সমস্ত চলরাশি গ্যাসের পরিমাণ ও ভরের নির্ভরশীল তাদের ব্যাপক চল বলে। ওকে, তাদের ব্যাপক চল বলে। যেমন কি আয়তন, এক্সাম্পল হিসেবে বলতে পারে কি আয়তন, ওকে, আয়তন, অভ্যন্তরীণ শক্তি, আর কি এন্ট্রপি, ওকে। এবার অভ্যন্তরীণ শক্তি কি, এন্ট্রপি কি, এটা আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আলোচনা করব। এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি, এগুলো সবই আমরা তাপগতিবিদ্যার যখন প্রথম সূত্র আলোচনা করব সেখানে আলোচনা করতে দেবো। তাহলে এই দুটো হচ্ছে ডিফারেন্স। তাহলে সংকীর্ণ চল এবং ব্যাপক চলের মধ্যে। সংকীর্ণ চল কি, সোজা কথা মনে রাখবে, যে সমস্ত চলরাশিগুলো কোনো গ্যাসীয় বা কোনো জলের বা যে কোনো বস্তুর ভর এবং তার পরিমাণের উপর ডিপেন্ড করবে না, সেগুলো সংকীর্ণ চল বলবো। আর যেগুলো ডিপেন্ড করবে সেগুলো ব্যাপক চল বলবো। ওকে, তাহলে খুবই সহজ ব্যাপার ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি অবস্থা অপেক্ষক এবং পথ অপেক্ষক, পাথ ফাংশন এবং স্টেট ফাংশন। আমরা এর মধ্যে কোন কোন চলরাশিগুলো তাপগতিবিদ্যা চলরাশিকে অবস্থার অপেক্ষক বলব? অবস্থার অপেক্ষক, অবস্থা অপেক্ষক কি কি হতে পারে? ধরলাম কোনো একটা গ্যাস, এখানে হচ্ছে আমার ফ্রিকশনলেস পিস্টন ধরলাম, এটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন, এখানে আমার তরল আছে, এখানে আমার ধরলাম জল আছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমার কি কি আছে দেখুন। এই অবস্থায় আমার কি কি ফিক্সড আছে? আয়তন ধরলাম V1, আয়তন ফিক্সড আছে। আর কি ফিক্সড আছে দেখুন? উষ্ণতাকে T1 ধরলাম, তাহলে উষ্ণতা ফিক্সড আছে। তাহলে আয়তন, উষ্ণতা এগুলো সবই ফিক্সড আছে। আর কি ফিক্সড আছে এখানে দেখুন? চাপ এগুলো ফিক্সড আছে। তাহলে যে কোনো একটা স্টেটে, যে কোনো একটা অবস্থায়, তাহলে একটা গ্যাস বা একটা তরলের মধ্যে এইগুলো ফিক্সড থাকে, VT এবং চাপ। তাহলে এই আয়তন, উষ্ণতা এবং চাপকে কী বলা হবে? অবস্থান ভেক্টর বা অবস্থান অপেক্ষক। তাহলে এখানে বলবো যে চাপ বা যে সমস্ত অপেক্ষক গ্যাসের অবস্থার উপর ডিপেন্ড করে, উপর নির্ভর করে তাকে বা তাদের সেই সমস্ত অপেক্ষককে অবস্থার অপেক্ষক বলে, অবস্থার অপেক্ষক বলে বা স্টেট ফাংশন বলে। যেমন উদাহরণ হচ্ছে কি, উদাহরণ চাপ, উষ্ণতা, ওকে, উষ্ণতা এবং কি চাপ, উষ্ণতা এবং আয়তন, ওকে, আয়তন। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে কি অবস্থান ভেক্টর। তাহলে যদি বলে অবস্থান ভেক্টর কী কী আছে, অবস্থা অপেক্ষক কী কী আছে, যে চাপ, উষ্ণতা এবং আয়তন, এগুলো হচ্ছে অবস্থার অপেক্ষক। অর্থাৎ যেই অবস্থায় গ্যাসটি যেই অবস্থায় বা যেই স্টেটে আছে সেই স্টেটে এইগুলো ফিক্সড বা সেইগুলো আমরা এখানে আলোচনা করতে পারি, এগুলো বলতে পারি। এবার ধরো না আমি তাপ একটু বাড়ালাম, তাপ দিলাম, ওকে, এতে আমরা তাপ দিলাম, কিউ পরিমাণ তাপ এতে প্রয়োগ করলাম। তার ফলে কী হবে?
তারপর হচ্ছে কি আয়তন বৃদ্ধি পাবে, গ্যাসের ভিতরকার আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতাও বৃদ্ধি পাবে। তাহলে এই পিস্টনটা উপর দিকে উঠবে, তাহলে পিস্টনটা ধরলাম পজিশনটা আমার এইখানটায় আসলো, ঠিক আছে। এখন পিস্টনটা কোথায় আছে? এইখানটায় আছে। তাহলে আগে ছিল ধরলাম এ পজিশানে, এখন আসলো কি বি পজিশানে। তাহলে কৃতকার্য নিশ্চয়ই হয়েছে, তাই না? তাহলে কৃতকার্য হয়েছে, তাহলে এখানে একটা কার্য হয়েছে। তাহলে কার্যকে কি আমরা বলতে পারবো যে বিশেষ করে অবস্থা অপেক্ষক বলা যাবে কি? দেখেন, যখন কার্যটা এই জায়গায় ছিল, মানে প্রথম যখন আমরা তাপ দেওয়ার আগে, দেখেন তাপ দেওয়ার আগে আমি তাহলে এটা ভালো করে ডিটেলসে বুঝতে হবে। তাপ প্রয়োগ করার আগে আমরা এখানে কী কী ফিক্স ছিল? আয়তন ক্যালকুলেট করেছিলাম, উষ্ণতা ক্যালকুলেট করেছিলাম, আর চাপ ক্যালকুলেট করতে পারতাম। যেইগুলো কোনো একটা গ্যাসীয় যেই অবস্থার জন্য আমরা যেই চলরাশিগুলো আমরা ক্যালকুলেট করতে পারি বা বের করতে পারবো, সেইগুলো বলো কি অবস্থা অপেক্ষক। এখানে কি আমরা বলতে পারি কৃতকার্য এ পজিশানে কৃতকার্য এত? তাহলে কৃতকার্য বলবো না, যতক্ষণ না কোনো প্রয়োগ বিন্দু স্মরণ হচ্ছে, যতক্ষণ না কোনো বস্তু এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, ততক্ষণ কৃতকার্য হয় না। তাহলে আমরা যদি বলি ডাব্লু এ কৃতকার্য, এ বিন্দুতে বা এ অবস্থানে আমার কৃতকার্য হচ্ছে ডাব্লু এ, এটা হচ্ছে কী হচ্ছে? এটা মানে এর কোনো এক্সিস্ট নেই, কোনো অস্তিত্ব নেই, এরকম কোনো বলা যাবে না। ঠিক একইভাবে এই অবস্থায় কিন্তু আমরা তাপও নির্ণয় করি না। যদি বলি যে এ পিস্টনটি যখন এ অবস্থানে ছিল তখন এর তাপ হচ্ছে এত, তাহলে আমরা এটা বলতে পারবো না। কারণ কি? কোনো তাপ যখন কোনো বস্তুকে দেওয়া হয় তখন তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করে এটা। যখনই কোনো বস্তুকে কোনো একটা বস্তু একটা স্টেটে আছে, কোনো একটা অবস্থায় আছে, তার উপরে যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ বের করব, তখনই তার স্টেট চেঞ্জ হয়ে যাবে, অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তা তাপ দিলে অবস্থার পরিবর্তন হয়, অবস্থা স্থির থাকে না। তাহলে একটা অবস্থায় স্থির আছে মানে সেই অবস্থায় আমরা তাপ ক্যালকুলেট করতে পারবো না, আর একটা অবস্থায় স্থির আছে মানে সেখানে কৃতকার্য ক্যালকুলেট করতে পারবো। কারণ কৃতকার্য কখন হয়? যখন একটা বস্তুর স্টেট পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়ে যায়। যখন একটা বস্তু একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পৌঁছে যায় তখন একমাত্র কৃতকার্য হয়। তাহলে যখন আমার পিস্টনটা এই যে অবস্থায় ছিল তখন আমি এখান থেকে 3টে চলরাশি বের করেছিলাম, সেই জন্য আমরা অবস্থার অপেক্ষক বলেছিলাম। কিন্তু কৃতকার্য এখানে ক্যালকুলেট করা যাবে না, বের করা যাবে না, এবং তাপও বের করা যাবে না, সেই তাপ আর কৃতকার্য আমরা অবস্থা অপেক্ষক বলবো না। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে কি পাথ ফাংশন বা হচ্ছে কি পথ অপেক্ষক। পথ অপেক্ষক বা পাথ ফাংশন। কারণ কি? এই কৃতকার্য, তাহলে এখানে এক্সাম্পল কি? এক্সাম্পল বলো কি? ডাব্লু বা কৃতকার্য আর কি তাপ। তাহলে তাপ এবং কৃতকার্য এই দুটো হচ্ছে কি পাথ ফাংশন বা পথ অপেক্ষক। কারণ কি? যখনই কোনো বস্তু স্মরণ হবে, একটা জায়গা থেকে আর একটা জায়গা স্মরণ হবে, তখনই আমরা কৃতকার্য বলতে পারি। ধরো একটা পিস্টনটা কোনো একটা বস্তু এখানে ছিল, এ পয়েন্টে ছিল, এখান থেকে বস্তুটা আমার বি পয়েন্টে আসলো, তাহলে তখন আমরা বলবো কি কৃতকার্য হচ্ছে ডাব্লিউ এ বি। ওকে, তখন আমরা কৃতকার্য বের করতে পারবো। এখানে ডাব্লিউ এ বি, এখান থেকে এখানে আসতে যেই সময় লেগেছে, বা এখান থেকে যে ধরলাম এস স্মরণ হয়েছে আর এফ বল প্রযুক্ত করার ফলে হয়েছে, তাহলে সেটা ডাব্লিউ ইকুয়ালটা আমরা এফ এস দ্বারা কৃতকার্য বের করে থাকি। তাহলে কৃতকার্য তখনই হবে যখন একটা স্টেট থেকে আর একটা স্টেটে পৌঁছে যাবে, তখনই মাত্র কৃতকার্য হবে। তাছাড়া কোনো একটা স্টেটে ফিক্স থাকলে সেখানে আমরা কৃতকার্য পাবো না, আর যখন এখানে কোনো একটা স্টেটে ফিক্স থাকে তখন আমরা কৃতকার্য পাবো না। তাহলে কৃতকার্য পাবো যখন একটা বস্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাবে, সেই জন্য একে বলবো আমরা কি পাথ ফাংশন। ওকে, কৃতকার্যকে। ঠিক একইভাবে যখনই কোনো বস্তুকে তাপ দেবো তখন সে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে যাবে, তাহলে এটাও সেই জন্য আমরা বলবো কি এটাও তাপটা হচ্ছে কি আমার পাথ ফাংশন বা পথ অপেক্ষক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে টোটাল থার্মোডাইনামিক্সের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের আমি তাপগতিবিদ্যা সম্পর্কে আলোচনা করবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং অভ্যন্তরীণ শক্তি কী সে সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।